ভারতের ইশারায় ২০১৩ সালে সাইদি, নিজামী, কাদের মোল্লাদের মতো দেশপ্রেমিকদের ফাঁসিতে বৈধতা দিতে উদ্দেশ্যমূলকভাবে গড়ে ওঠে শাহবাগের গণজাগরণ মঞ্চ। স্বাধীনতার পর গত ৫৪ বছরের ইতিহাসে দেশে যেসব বিতর্কিত আন্দোলন হয়েছে সেগুলোর মধ্যে শাহবাগের গণজাগরণ মঞ্চ অন্যতম। কিন্তু এক যুগ পর সেই সংগঠনটি আজ সম্পূর্ণ অস্তিত্বহীন। ওই আন্দোলনের সংগঠক ও কুশীলবরাও আজ অনেকে প্রকাশ্যে নেই। ব্যবহার শেষে শেখ হাসিনা তাদেরকে ছুঁড়ে ফেলেছে আস্তাকুড়ে। তাদের কে কোথায় আছেন তা জানার প্রবল আগ্রহ রয়েছে দেশবাসীর। চলুন একে একে দেখে নেওয়া যাক বর্তমান কোথায় কেমন আছে শাহবাগের কুলাঙ্গাররা। নাম্বার ১, মুখপাত্র ডাক্তার ইমরান এইচ সরকার। সাবেক ছাত্রলীগ নেতা ইমরান এইচ সরকার একজন সাধারণ চিকিৎসক থেকে রাতারাতি হিরো বনে যান। গণজাগরণ মঞ্চ গড়ে উঠলে সেটির আহ্বায়ক হন। ওই সময় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক নাদিয়া নন্দিতা ইসলামকে বিয়ে করেছিলেন ইমরান। কিন্তু সেই বিয়ে বেশি দিন টেকেনি। আওয়ামী লীগ সরকারের শাহবাগের ফসল ঘরে তুলে দেওয়ার পর মঞ্চটিকে রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসাবে রূপ দেওয়ার চেষ্টা করেন ইমরান। দেশের বিভিন্ন জেলা উপজেলায় এর কমিটি গঠনের কথাও জানা যায় তখন। ২০১৮ সালে ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম ৪ আসনে মোটরগাড়ি মার্কায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ২,৭৭৫ ভোট পেয়ে জামানত হারান তিনি। আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ তোলেন ভোট কারচুপির। যে হাসিনা তাকে তৈরি করেছিল সেই আওয়ামী লীগের বিরুদ্ধে মুখ খোলায় সে সময় প্রাণ হারানোর শঙ্কায় পড়েন। এমনকি হাসিনার চাপে নুরুল ইসলাম নাহিদের মেয়েকেও ছাড়িয়ে নেন। মূলত এরপর থেকে নিজেকে আড়ালে নিয়ে যান এই কুলাঙ্গার নাস্তিক। সংশ্লিষ্টরা বলছেন মঞ্চের মুখপাত্র ইমরান ২০২২ সাল নাগাদ ঢাকাতেই ছিলেন। ধানমন্ডির বাসায় বেশিরভাগ সময় কাটাতেন। হাতে গোনা কজনের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল। এরপর ২০২৩ সালের গোড়ার দিকে বিদেশে পাড়ি জমান। তবে তার ঘনিষ্ঠরা জানিয়েছেন বর্তমানে অতি গোপনীয়তা রক্ষা করে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ইমরান। সেখান থেকেই ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন স্ট্যাটাস দেন ফেসবুকে, কিন্তু প্রকাশ্যে তাকে দেখা যায় না। নাম্বার ২, স্লোগান কন্যা লাকি আক্তার। কতে কাদের মোল্লা, তুই রাজাকার সহ এমন অনেক স্লোগান দিয়ে স্লোগান কন্যা হিসেবে পরিচিতি পাওয়া লাকি আক্তার ছিল গণজাগরণ মঞ্চের সংগঠকদের একজন। ওই সময় গণজাগরণ মঞ্চ ঘিরে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী, মদ, গাঁজার আসর জমানো সহ যত অপকর্ম হয়েছে তার সম্মুখভাগে ছিলেন শাহবাগী ক্রীড়নড়ক লাকিরা। এই বেশ্যাকেও ব্যবহার শেষে ছুড়ে ফেলে হাসিনা। অন্যদের মতোই দীর্ঘদিন চুপচাপ থাকার পর গত ১২ মার্চ সারা দেশে ধর্ষণের ঘটনার প্রতিবাদে সুযোগ বুঝে প্রকাশ্যে আসেন, কিন্তু মানুষের প্রতিবাদে বেল পাননি। যদিও এ সময় লাকির নির্দেশে পুলিশের ওপর হামলা চালায় সংগঠনটির নেতাকর্মীরা। এ ঘটনায় লাকিকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে একের পর এক পোস্ট দেন সাধারণ জনতা। বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেন তৌহিদি জনতা। এরপর থেকে আত্মগোপনে রয়েছেন লাকি। নাম্বার ৩, ডক্টর জাফর ইকবাল। বৈষম্য বিরোধী আন্দোলনের বিরোধিতায় আলোচিত সমালোচিত সাবেক শিক্ষক, কথা সাহিত্যিক, নাস্তিক জাফর ইকবাল ছিলেন শাহবাগের গণজাগরণ মঞ্চের কুশীলবদের অন্যতম। মুক্তবুদ্ধির চর্চার নামে বিগত ১.৫ যুগে ফ্যাসিবাদ শাসন ও জুডিশিয়াল কিলিংয়ের পক্ষে যারা লেখালেখি করেন তাদের অগ্রভাগে ছিলেন তিনি। পত্রপত্রিকায় এটিকে গৌরবান্বিত করে অসংখ্য নিবন্ধও লিখেন। জুলাই বিপ্লবের পর তিনি কোথায় আছেন তা নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে। জুলাই বিপ্লবের বিরোধিতা করে মতামত প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাফর ইকবালকে ক্যাম্পাসে আজীবন নিষিদ্ধ ঘোষণা করেন। একটি সূত্র বলছে জুলাই বিপ্লবের পর আত্মগোপন করে দেশের ভেতরে অবস্থান করছেন তিনি। তবে অন্য একটি নির্ভরযোগ্য সূত্রের দাবি দীর্ঘদিন ঢাকায় আত্মগোপনে থাকার পর চলতি বছরের প্রথম দিকে তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন। নাম্বার ৪, মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ। তাকে বলা হয় আলেম নামের জালেম। আওয়ামী সরকারের সবচেয়ে আস্থাভাজন ও কওমি অঙ্গনের বিতর্কিত আলেম ছিলেন মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ। বিতর্কিত গণজাগরণ মঞ্চে উপস্থিত হওয়ায় শাহবাগী আলেম হিসেবেও পরিচিতি পান তিনি। তার আরেকটি উল্লেখযোগ্য বিতর্কিত কাজ হল ১ লাখ কথিত মুফতির স্বাক্ষর সংবলিত জঙ্গিবাদ বিরোধী ফতোয়া। এছাড়া দেশের মূলধারার আলেমদের বিরুদ্ধে অবস্থান করতেন তিনি। বিশেষ করে জামায়াতের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন। ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর স্বাভাবিক দৃশ্যপট থেকে তিনি হারিয়ে গেছেন। সরকারি সব পদ থেকে বিতাড়িত হয়েছেন। কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবের রহমাত বলেন, ফরিদউদ্দিন শোলাকিয়ার ইমাম পদে নেই। তার ব্যক্তিগত মোবাইলে একাধিকবার কল করলেও রিসিভ করেননি। তার কর্মস্থল দিনী মাদ্রাসা বোর্ডের মহাসচিব মুফতি মোহাম্মদ আলী আমার দেশকে জানান, ফরিদউদ্দিন মাসুদ দীর্ঘদিন ধরে অসুস্থ।
তিনি বাড়িধারার বাসায় থাকেন। মাদ্রাসা বা কোনো প্রোগ্রামে তার অংশগ্রহণের মতো অবস্থা নেই। নাম্বার 5, মুরগি কবির। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত লেখক ও ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলের সভাপতি শাহরিয়ার ওরফে মুরগি কবির ছিলেন গণজাগরণ মঞ্চের কুশীলবদের অন্যতম। জুলাই বিপ্লবের পর ১৬ সেপ্টেম্বর গ্রেফতার হন তিনি। বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন। ২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মসূচিকে কেন্দ্র করে নির্বিচারে হত্যা এবং লাশ গুমের মামলার অন্যতম আসামি শাহরিয়ার কবির। নাম্বার ৬, সিদ্দিকী নাজমুল। শাহবাগের গণজাগরণ মঞ্চ গঠিত হলে সরাসরি অংশ নেয় ছাত্রলীগ ও যুবলীগ। এর মধ্যে সম্মুখভাগে ছিলেন ছাত্রলীগ নেতা সিদ্দিকী নাজমুল ওরফে গন্ডার নাজমুল। হঠাৎ করে ২০১৫ সালে ৪ ফেব্রুয়ারি বিদেশে চলে যান নাজমুল। সেই থেকে তিনি লন্ডনে অবস্থান করে সোশ্যাল মিডিয়ায় সরব। মাঝে মধ্যেই বিভিন্ন ইস্যুতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আলোচনায় থাকার চেষ্টা করছেন। লন্ডনে বসেই নাজমুলের ধ্বংসাত্মক ষড়যন্ত্র ফাঁস হয়েছে। নাজমুল আলমের একটি ফাঁস হওয়া স্ক্রিনশটের কথোপকথনে দেখা যাচ্ছে নাজমুল অন্য একজনকে নির্দেশনা দিচ্ছেন ধ্বংসাত্মক কাজের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের ২০০৩-০৪ শিক্ষাবর্ষের ছাত্র নাজমুল ভর্তির আগে শিবিরের ফোকাস কোচিং সেন্টার ও ছাত্রাবাসে থাকতেন। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতাসীন হওয়ার পরপরই তিনি সোহরাওয়ার্দী উদ্যানে মাদক কারবার, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে বড় অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোটরসাইকেল চুরির সঙ্গে যে সিন্ডিকেট জড়িত ছিল তাদের পৃষ্ঠপোষক ছিলেন তিনি। গণজাগরণ মঞ্চ ব্যবহার করে নাজমুল হয়েছেন বিপুল সম্পদের মালিক। নাম্বার ৭, লগি বৈঠার খুনি বাপ্পা দিত্য বসু। ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বাপ্পা দিত্য বসু গণজাগরণ মঞ্চের সংগঠকদের একজন। যশোরের দুলাল চন্দ্র বসুর ছেলে বাপ্পা দিত্য বসুকে বেশিরভাগ মানুষই চেনেন ২৮ অক্টোবরের খুনি হিসেবে। লগি বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ মারার পর লাশের ওপর নৃত্য করেছিলেন বাপ্পা দিত্য। ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারির সমাবেশে বাপ্পা দিত্য বসু ব্লগার পরিচয়ে মঞ্চ থেকে আমার দেশসহ কয়েকটি গণমাধ্যম বন্ধের হুমকি দেন। গত বছরের ১৭ জানুয়ারি ঢাকার নিউ মার্কেট এলাকা থেকে অর্থ আত্মসাৎ ও প্রতারণার ৩ মামলায় বসুকে গ্রেফতার করে র্যাব। এরপর থেকে যশোর কারাগারে বন্দী রয়েছেন তিনি। অনেক আগে থেকেই যশোরের বাম চরমপন্থীদের নিয়ে একটি বিশাল গ্রুপ রয়েছে তার। এই গ্রুপটি যশোর অঞ্চলে খুন লুটপাটের সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নাম্বার ৮, সাংবাদিক অঞ্জন রায়। গণজাগরণ মঞ্চের কুশীলবদের মধ্যে গাজীটিভির এডিটর অঞ্জন রায় ছিলেন সম্মুখভাগে। তিনি সরাসরি মঞ্চের মশাল মিছিল ও সমাবেশে অংশ নেন। আওয়ামী লীগ ও শেখ হাসিনার খাঁটি নিবেদিত প্রাণ কর্মী হিসেবে পরিচিত অঞ্জন। শুধু তাই নয়, ভারতের গোয়েন্দা সংস্থা রয় এর সরাসরি এজেন্ট হিসেবে শাহবাগে গণজাগরণ মঞ্চ আন্দোলনের সংগঠকদের মধ্যেও একজন ছিলেন তিনি। এই গণজাগরণ মঞ্চকে ব্যবহার করে যারা কোটিপতি হয়েছেন তাদের মধ্যে অন্যতম অঞ্জন রায়। জুলাই বিপ্লবের পর থেকে অঞ্জন রায় আত্মগোপনে রয়েছেন। তবে একটি নির্ভরযোগ্য সূত্র বলছে বিপ্লবের পর সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে গেছেন তিনি। সম্প্রতি তার ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় সরকার। রয়ের এজেন্ট হিসাবে পরিচিত অঞ্জন রায় ২০১৫ সালে ভারতীয় সৈন্যদের জন্য স্মারক স্তম্ভ নির্মাণ করতে চেয়েছিলেন, যার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি। ওই সময় শাহবাগ থানায় আজমির বিরুদ্ধে জিডি করেছিলেন অঞ্জন। পরে রয় এর সরাসরি পরিকল্পনায় আজমিকে ২০১৬ সালের ২৪ আগস্ট বাসা থেকে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হয়। সুপ্রিয় দর্শক, গণজাগরণ মঞ্চের এসব কুলাঙ্গারদের জন্য আমরা হারিয়েছি গোলাম আজম, কাদের মোল্লা, আল্লামা সাঈদীদের। আপনি কি চান গণজাগরণ মঞ্চের সাথে জড়িত ছিল তাদের সবাইকে গ্রেফতার করা হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। এই চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।